মিরপুর শাখা থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমাদের প্রতিনিয়ত মুখ ও দাঁতের সমস্যা নিয়ে ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেড কর্তৃক নিয়মিত লাইভ প্রোগ্রামের অংশ হিসেবে আজকে আমরা আছি মিরপুর শাখায় এবং আমাদের সাথে আছেন ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারের সম্মানিত মেডিকেল অফিসার ডক্টর নিগারা মঈন ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি কেমন আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি একটু সালাম বিনিময় করতেন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি ডক্টর নিগারা মঈন, কর্মরত আছি ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ লিমিটেড মিরপুর শাখায়। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ঢাকা ডেন্টাল কলেজ থেকে 2017 সালে যিনি মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেড উত্তর মিরপুর শাখায় দায়িত্ব পালন করছেন এবং খুব সুনিপুণভাবে পেশেন্টদের মন জয় করে কাজ করে যাচ্ছেন, তিনি আর কেউ নন, আমাদের মেডিকেল অফিসার ডক্টর নিগারা মঈন। আমরা অত্যন্ত আনন্দিত ডক্টর নিগারা মঈন ম্যাডামের মতো একজন অভিজ্ঞ ডক্টর আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ব্রাশ করার পরেও বা নিয়মিত দাঁত পরিচর্যা করার পরেও মাড়ি থেকে কেন রক্ত পড়ে এবং এর করণীয় কি। মাড়ি থেকে রক্ত পড়া আমাদের একটি কমন রোগ, এখান থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি এই বিষয়টি নিয়েই আজকের আমাদের এই অনুষ্ঠান। তো ম্যাডাম, আমাদের এই লাইভ প্রোগ্রামে এসে আপনার কেমন লাগছে? জি, আমাদের খুবই ভালো লাগছে। পেশেন্টের যথাযথ চিকিৎসা পাওয়া, চিকিৎসা দেওয়া আমাদের কর্তব্য। তার জন্য তাদেরকে জানানো যে তাদের কি সমস্যা হচ্ছে এবং এটা যে আদৌ একটা সমস্যা, এই জিনিসটা জানানো আমাদের এখন নৈতিক একটা দায়িত্বের মধ্যে পড়ে গেছে। এবং যার তরুণ আমরা এখন এই সকল প্রোগ্রামে আমরা মানুষকে আরো বেশি জানাচ্ছি যে কিভাবে প্রবলেমগুলো হয়। আমার খুব ভালো লাগছে যে আজকে আমি এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত হতে পেরেছি। ধন্যবাদ ম্যাডাম। সম্মানিত দর্শক, ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেড এর সম্মানিত চেয়ারম্যান স্বাস্থ্যবন্ধু ডক্টর আনোয়ার ফরাজি ইমন স্যার এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব ডক্টর ওয়াহিদুজ্জামান জামান স্যার সহ আমাদের সাথে যারা এই লাইভ প্রোগ্রামে সরাসরি এবং উৎসাহিত প্রদান করেছেন তাদের সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। দর্শকদের উদ্দেশ্যে একটু রিকোয়েস্ট করব যে আমাদের লাইভ প্রোগ্রামটি দেখতে কোনো সমস্যা হলে অথবা সাউন্ডে কোনো বিভ্রাট হলে আমাদের একটু কমেন্টস বক্সে জানাবেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব অতি দ্রুত সমস্যার সমাধান করতে। আমরা কি লাইভটা কি ভালো হচ্ছে না? ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদের দাঁত সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে আমাদের লাইভে কমেন্টস করবেন, আমরা চেষ্টা করব আমাদের সম্মানিত ডক্টর ইনশাআল্লাহ তার যথাযথ উত্তর দিতে। এবং আজকের যে বিষয়টি, মাড়ি থেকে রক্ত কেন বের হয় এবং এর প্রতিকার কি, এই বিষয়ে যদি কারো স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে তাও করবেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। সম্মানিত ডক্টর, আমাদের একটা বিষয় সবসময়ই মানুষের কাছে বারবার জানতে চায় বা অনেক রোগী আমাদেরকে জানতে চায় যে মাড়িতে যে সমস্যা হয়েছে এটা আসলে সাধারণতভাবে কিভাবে বুঝবে যে তার মাড়িতে প্রবলেম হয়েছে? আমাদের কাছে সবার আগে এটা জানতে হবে, যখন আমাদের মাড়ির সমস্যা জানার আগে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে আমার মাড়ি সুস্থ আছে কিনা এটা জানা। সেক্ষেত্রে আগে আমাদের জানতে হবে যে আমার মাড়ি সুস্থ কিনা। একটা সুস্থ মাড়ি দেখতে গোলাপি রঙের হয়ে থাকে, মাড়ি থেকে রক্ত পড়ে না, ব্রাশ করার সময় কোনো ধরনের ব্যথা হয় না, নর্মালি দাঁতের কোনো নড়া থাকে না এবং আমাদের মুখে কোনো দুর্গন্ধ হয় না। সাধারণত আপনার মুখ যদি এই সকল প্রবলেম থেকে মুক্ত থাকে বা সমস্যা থেকে মুক্ত থাকে তাহলে ইনশাল্লাহ আপনার মুখ ভালো আছে। আর যদি আপনার মনে হয় যে আপনার মুখে সমস্যা আছে তাহলে যেই প্রবলেমগুলো আপনারা মোটামুটি ফেস করবেন তার মধ্যে অন্যতম হচ্ছে মাড়ি লাল হয়ে আসবে, মাড়ি ফুলে যেতে পারে, মাড়ি থেকে রক্তপাত হতে পারে, সেটা ব্রাশ করার সময় হতে পারে এবং কি ব্রাশ ছাড়াও স্পন্টেনিয়াসলিও রক্ত পড়তে পারে। এছাড়া এই মাড়ির সমস্যাটা যদি তীব্রতর হয়ে যায় তখন তো দেখা যায় অনেক ক্ষেত্রে কিন্তু দাঁত নড়েও যেতে পারে। নর্মালি এই সকল সমস্যাগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার মাড়িতে কোনো সমস্যা আছে এবং এটার জন্য অবশ্যই আপনাদের কোনো ভালো রেজিস্টার্ড ডাক্তারের কাছে যেতে হবে। ধন্যবাদ ম্যাডাম। আবারও সম্মানিত দর্শকদের প্রতি রিকোয়েস্ট, আমাদের নেটে বা দেখতে যদি কোনো প্রবলেম হয়
তাহলে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আমাদের যান্ত্রিক ত্রুটির সমাধান করে সঠিকভাবে যেন আপনাদের কাছে আমাদের বার্তাটি পৌঁছাতে পারি। নেট কি মনে হয় একটু প্রবলেম হচ্ছে নাকি? সুন্দর করে বলার জন্য ম্যাডাম আপনাকে ধন্যবাদ। একটি প্রশ্ন আমাদের অলরেডি আমাদের একজন সম্মানিত পেশেন্ট করেছেন যে দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে ওনার রক্ত পড়ে, কিন্তু রক্তটি কেন পড়ে, মানে স্পেসিফিক আপনি অলরেডি বলেছেন, কিন্তু রক্ত কেন পড়ে এটা যদি একটু আমাদের সম্মানিত দর্শকদের জন্য বলবেন। দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যাটা অনেকেরই থাকে। সেক্ষেত্রে প্রথমত আমাকে জানতে হবে যে আপনার মাড়ির কন্ডিশনটা কেমন আছে। সাধারণত সবথেকে কমন যে সমস্যাটা থাকে সেটা হচ্ছে আমাদের ওরাল হাইজিন বা মুখের পরিচর্যা সঠিকভাবে না করা থাকলে মুখের মধ্যে আমাদের খাবার জমে জমে এক ধরনের পাথর বা ক্যালকুলাস জমিয়ে ফেলা হয়, যেটি আমাদের মাড়ি থেকে দাঁতের যে একটা অ্যাটাচমেন্ট থাকে সেটাকে দূরে সরিয়ে ফেলে, এবং এই কারণেই দেখা যায় মাড়িটা আরো বেশি দুর্বল হয়ে যায় এবং মাড়ি থেকে রক্ত পড়ে। নর্মালি এটাই থাকে প্রধান কারণ, এবং এই কারণেই রক্তটা বেশি যায়। আমরা নর্মালি যে পেশেন্টগুলো পাই তাদের ম্যাক্সিমামই এই কারণেই থাকে। ধন্যবাদ ম্যাডাম। আমাদেরকে আমার আসলে খুবই ভালো লাগে যে আমরা লাইভ করলে আমাদের কিছু অগণিত দর্শক আমাদেরকে দেখেন, আসলে অনুপ্রাণিত করেন, এবং যারা যে সকল সম্মানিত দর্শক আমাদেরকে দেখছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদেরকে দেখছেন সেই প্রথম থেকেই পাখির আম্মু, মেহেজাবিন মোহনা, আমাদের কর্পোরেট এক্সিকিউটিভ মেহেজাবিন মোহনা সালাম জানিয়েছেন, আপনাকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ মেহেজাবিন মোহনা। আমাদেরকে দেখছেন আমার একজন প্রিয় ভাই, বড় ভাই মিস্টার মনির হোসেন ভাই, তিনি সুদূর ময়মনসিংহ থেকে আমাদেরকে দেখছেন, তিনিও সালাম জানিয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মনির ভাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। মোহাম্মদ হোসেন ভাই আমাদেরকে দেখছেন সুদূর রূপগঞ্জ থেকে, গাজী ওয়াটার পার্কের স্বত্বাধিকারী, একটি মনোরম সুন্দর একটি ওয়াটার পার্ক, যেখানে গেলেই ফুলের একটা পরিবেশ পাওয়া যায়। গাজী ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে দেখছেন। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন, আমরা চেষ্টা করব উত্তর দিতে। একজন ইয়ং হ্যান্ডসাম এবং আমার খুব প্রিয় একজন ভাই শান্ত হাওলাদার দেখছেন সুদূর বনশ্রী থেকে। শান্ত ভাই অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদেরকে দেখছেন MRH মাসুদ রানা হিমেল, একজন ইয়ং এনার্জেটিক তরুণ একজন মানুষ, যিনি অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে খুবই অ্যাক্টিভ। হিমেল, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মনির হোসেন ভাই লিখেছেন অন্ধকার লাগছে, আমরাও আসলে একটু অন্ধকার লাগছে, আমরা চেষ্টা করছি অন্ধকারটিকে আলোকিত করার জন্য। আমাদেরকে দেখছেন রাহিদুল ইসলাম ভাই। রাহিদুল ইসলাম ভাই আগেই বলেছিলেন আমাদের সাথে থাকবেন, আপনি আমাদের সাথে আছেন, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একজন তরুণ উদ্যোক্তা, সফল ব্যবসায়ী, একজন জনপ্রিয় মানুষ রাহিদুল ভাই, আপনাকে ধন্যবাদ। রাহিদুল ভাই প্রশ্ন করেছেন ব্রাশ করার সময় রক্ত পড়ে, করণীয় কি? আমরা যখন আপনার কাছে আসবো উনি ব্রাশ করার সময় রক্তটা আসে। ধন্যবাদ। আমাদেরকে দেখছেন SA শামীম আলম, আপনাকে অনেক ধন্যবাদ, এত ব্যস্ততার মধ্যেও শামীম ভাই আমাদেরকে দেখছেন। MD সুমন মিয়া দেখছেন, তারেক ইসলাম দেখছেন, তারেক ইসলাম ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আন্না রহমান দেখছেন ইম্পর্টেন্ট টপিক, আপনাকে অনেক ধন্যবাদ। আরো অনেক প্রিয় মানুষ আমাদেরকে দেখছেন, যারা দেখছেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা, ধন্যবাদ, এবং আপনার সুন্দর মতামত, পরামর্শ এবং প্রশ্ন থাকলে আমাদেরকে অবগত করবেন। যেটা রাহিদুল ইসলাম ভাই জানতে চেয়েছিলেন যে উনি ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত আসে, করণীয় কি? দাঁতে যখন মাড়ি থেকে রক্ত আসে ব্রাশ করার সময়, সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে দেখতে হবে আমাদের মাড়িতে কোনো ময়লা বা ক্যালকুলাস জমে আছে কিনা। যদি আমাদের কোনো ময়লা না জমে থাকে বা আমাদের যদি রিসেন্টলি কোনো স্কেলিংয়ের হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে আমাদের অন্যান্য আরও অনেক সমস্যার কারণে কিন্তু মাড়ি থেকে রক্ত পড়তে পারে। মাড়ির রক্ত পড়ার অন্যতম কারণ আপনার গামে কোনো ডিজিজ থাকতে পারে, ওরাল হেলথের প্রবলেম থাকতে পারে, কখনো কখনো আমাদের অন্যান্য রোগের একটা মার্কারই কিন্তু থাকে এই সমস্যাটা, যেমন আমাদের ব্লিডিং ডিসঅর্ডার, বিভিন্ন ব্লিডিং ডিসঅর্ডার থাকতে পারে, সেক্ষেত্রেও এই মাড়ি থেকে রক্তপাত পড়ে। তবে প্রথমত ডেন্টালের যে সমস্যাগুলো আছে সেগুলো যদি আমরা এক্সক্লুড করে ফেলতে পারি, তার পরবর্তীতে আপনাদের রক্তের কোনো সমস্যা আছে কিনা এটা আমরা এক্সক্লুড করতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় ম্যাডাম আমার নিজের থেকে জাগ্রত হলো যে মাড়িতে যখন আমরা দাঁত ব্রাশ করি তখন কি এমন কোনো ধরনের দাঁত ব্রাশ করা উচিত যেটা খুব নরম ব্রেসিলের হয়, মাড়িতে আঘাত না পায়? শক্ত ব্রেসিলও কি এই রক্ত বের হওয়ার কারণ কিনা? জি,
আমাদের যখন আমরা ব্রাশ করি আমাদের একটা সবথেকে বড় সমস্যা যেটা আমরা প্রায় ভাবি যে ব্রাশ করে দাঁতকে সাদা করে ফেলবো। জি জি জি। এটা একটা আমাদের কমন একটা মিথ। ব্রাশ করে দাঁতকে আমরা পরিষ্কার করতে পারবো কিন্তু সাদা করে করা কখনো সম্ভব না। সেক্ষেত্রে এই জোরে করে যদি আপনি ব্রাশ করেন তখনও অনেক সময় রক্তপাত হতে পারে। আর ব্রিসেলের ক্ষেত্রে আমরা বলবো যে আমরা সবাইকে বলি যে আপনারা একটু নরম ব্রিসেল সম্পন্ন ব্রাশ ব্যবহার করবেন। শক্ত ব্রিসেল যেগুলো আমরা নর্মালি ব্যবহার করতে চাই বা ব্যবহার করি বা স্বাচ্ছন্দ্য বোধ করি, এই ব্রাশগুলোতে আমাদের মাড়িটা বেশি ইনজিউর হয়, মাড়ি এর জন্য আরো বেশি রক্ত পড়ে। খুবই গুরুত্বপূর্ণ কথা। সম্মানিত দর্শক, এটি বিষয় আমাদের খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত। আমরা দাঁত ব্রাশ করব অবশ্যই নরম সফট ব্রিসেলের ব্রাশ ইউজ করার করব। কারণ ম্যাডাম যেটা বলেন আমরা এমন ভাবে ইউজ করে মনে হয় দাঁত সাদা করে ফেলবো, আসলে ব্রাশ করে দাঁত সাদা করা যায় না, পরিষ্কার করা যায়। পরিষ্কার করা যায়। জি, থ্যাংক ইউ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদেরকে মিস্টার শাহ আলম সোহাগ ভুইয়া স্যার দেখছেন। হাউ আর ইউ আপেল মাহমুদ? আই এম ফাইন অ্যান্ড থ্যাংক ইউ। এমনি সুমন মিয়া ভাই বলেছেন শুধুমাত্র গরুর মাংস খেলে দাঁতের ফাঁকে ঢুকে যায়, প্রচন্ড ব্যথা হয়, করণীয় কি? আসলে একটা আনকমন বিষয়, শুধু গরুর মাংস খেলেই ওনার দাঁতের ফাঁকে ঢুকে যায় ম্যাডাম। আসলে আমাদের গরুর মাংসগুলো একটা ফাইব্রাস বেশি থাকে, ফাইবার সম্পন্ন বেশি থাকে। তো দেখা যায় যখন আমরা খাওয়ার পর আমাদের প্রত্যেকটা দুই দাঁতের অন্তর্বর্তী কিছু স্পেস থাকে যেই জায়গাগুলোতে আমাদের মাড়ি দ্বারা পূর্ণ থাকে। যখন আমাদের মাড়িটা দাঁতের অংশ থেকে সরে যায় এবং আমাদের অ্যালভিওলার বোন বা হাড় ক্ষয় হয়ে যায় তখন এই জায়গাগুলো কিন্তু খালি হয়ে যায়। এই খালি অংশতেই এই ফাইবারগুলো আটকে যায়। তো দেখা যায় যখন আমরা রিফাইন্ড খাবার খাই খাবারগুলো কিন্তু আটকায় না, এই ফাইবারটাই আটকায় আর দুই দাঁতের মাঝখানে সে আরো বেশি মাড়িকে ক্ষতিগ্রস্ত করে ফেলে বলে আমাদের এই ব্যথাগুলো হয়। সেক্ষেত্রে গরুর মাংস না খেতে বলার কোনো কারণ নেই, গরুর মাংস অবশ্যই খেতে হবে কিন্তু দাঁতের পরিচর্যা করতে হবে। যদি দুই দাঁতের মাঝখানে কোনো গর্ত হয়ে যায় সেই গর্তটাকে ফিল আপ করা বা গর্তের চিকিৎসা করাটা আমাদের জরুরি, তাহলে ওনার এই প্রবলেম থেকে উনি মুক্তি পাবেন। ধন্যবাদ। সম্মানিত সুমন ভাই, আপনি অবশ্যই গরুর মাংস খাবেন, তবে যেহেতু আপনার গরুর মাংস খেতে গিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে আপনি অবশ্যই বিডিএস ডিগ্রিধারী একজন ডেন্টিস্টের শরণাপন্ন হবেন। আশা করি আপনি নির্বিঘ্নে নির্দ্বিধায় গরুর মাংস খেতে পারবেন। আমাদেরকে দেখছেন আন্না রহমান, দেখছেন আশিক খান, আমার প্রিয় বন্ধু, আমাদের 0 to ব্যাচ। আশিক খান, তোমাকে অনেক ধন্যবাদ। আশিক খান আমাকে শুভকামনা জানিয়েছে, আমিও আশিক খানের জন্য শুভকামনা জানাচ্ছি। আমাদেরকে সুদূর রংপুর থেকে দেখছেন প্রীতম, প্রীতমকে অনেক ধন্যবাদ। প্রীতম জানতে চেয়েছেন যে স্কেলিং করলে দাঁতের কি কোনো সমস্যা হয় কিনা। এটা একটা কমন প্রশ্ন ম্যাডাম, যে স্কেলিং করলে অনেকে ভাবে, অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে স্কেলিং করলে দাঁতের এনামেল নষ্ট হয়, দাঁত ক্ষয় হয়ে যায়, শিরশির বেশি করে। এই বিষয়ে একটু ডক্টরের অভিমত জানতে চাই। আমাদের অভিমত হচ্ছে স্কেলিং হচ্ছে একটি ট্রিটমেন্ট প্রসিডিউর যেটা আমরা সাধারণত মাড়িতে যখন ক্ষত সৃষ্টি হয় বা মাড়ির কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা বলে থাকি। এবং আমাদের কাছে বেসিক্যালি অনেক পেশেন্টই এইটা কমপ্লেন করেন যে আমাদের স্কেলিং করার পর দাঁতগুলো পাতলা হয়ে গেছে। ব্যাপারটা আসলে তা না, দাঁতের মধ্যে যখন আমাদের অতিরিক্ত ময়লা জমে একটা পাথরের লেয়ার সৃষ্টি করে ওইটাই আমাদের দাঁতকে আরো ভারী করে ফেলে। স্কেলিং এর মাধ্যমে যখন আমরা এই পাথরগুলোকে সরিয়ে ফেলি তখন আসলে নিজেদেরকে হালকা মনে হয় যে দাঁতের পরত উঠে গেছে, আসলে ওটা কখনোই দাঁতের অংশই ছিল না। আর স্কেলিং এর মাধ্যমে দাঁতের এনামেলের কোনো অংশ কখনো ক্ষতি করা যায় না। স্কেলিং এর মাধ্যমে শুধুমাত্র অতিরিক্ত যে ময়লা আবর্জনা আছে সেটা একটা আল্ট্রাসনিক সাউন্ডের সাহায্যে আমাদের দাঁতের কাছ থেকে এটাকে সরিয়ে ফেলা হয়। ইভেন ইফ স্কেলিং বা স্কেলার টিপস দিয়ে কোনো ধরনের কাটা ছেঁড়া বা দামেরও কখনো ক্ষতি হয় না। এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। ধন্যবাদ 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 ডক্টর, খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। সম্মানিত দর্শক, আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি স্কেলিং করলে আপনার দাঁতের উপকার ছাড়া কখনোই ক্ষতি হয় না, এবং নিয়মিত মনে হয় বছরে 2 বার স্কেলিং করতে হয় ম্যাডাম। স্কেলিং এর নির্ভর করে আপনার দাঁতের মাড়ির কন্ডিশন কেমন। একটা কম বয়সী একজন মানুষের স্কেলিং এর যে প্রয়োজনীয়তা যদি থাকে 6 মাস বা 1 বছরে একবার, সেক্ষেত্রে আপনাদের যখন বয়স বেড়ে যায় তখন আমরা ঠিক মতো ব্রাশ করতে পারি না বা দাঁতের পরিচর্যা নিতে পারি না, সেক্ষেত্রে দেখা যায় আমাদের প্রয়োজন অনুযায়ী 6 মাসে একবার, কখনো কখনো 4 মাসেও একবার করা লাগতে পারে। সেটা ডিপেন্ড করে পেশেন্টের হেলথ কন্ডিশনের উপরে। তবে একটা জিনিস সম্মানিত দর্শক সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি, খুবই গুরুত্ব সহকারে দেখবেন, সেটি হচ্ছে বিডিএস নয় তো ডেন্টিস্ট নয়। অবশ্যই আপনার দাঁত ও মুখের পরিচর্যার জন্য এবং দাঁত ও মুখের সুরক্ষা, সুস্থতা, ভালো থাকার জন্য
অবশ্যই বিডিএস ডিগ্রিধারী ডক্টরের শরণাপন্ন হবেন। আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা একটা পরিচ্ছন্ন হাসিময় বাংলাদেশ পাবো ইনশাআল্লাহ। আমাদেরকে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক আমাদের শুভাকাঙ্ক্ষী দর্শক। তার মধ্যে এখন আমাদের কাছে প্রশ্ন করেছেন, আমি ইতিমধ্যে পরিচিত করেইছি, আমাদের মোহাম্মদ হোসেন ভাই, উনি নারায়ণগঞ্জ রূপগঞ্জের গাজী ওয়াটার পার্ক থেকে দেখছেন। খুবই প্রসিদ্ধ একটি ওয়াটার পার্ক, গেলেই খুবই ভালো লাগে। পানির উপরে ভাসমান রেস্টুরেন্ট এবং ফুলের বাগান, আমি কয়েকবার গিয়েছি। অত্যন্ত মানবিক এবং আন্তরিক প্রতিষ্ঠানটি। সেখান থেকে আমার মোহাম্মদ হোসেন ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম প্রিয় ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আমি গাজী ওয়াটার পার্ক থেকে দেখছি, একটি পরামর্শ চাচ্ছি। আমার দাঁত 3 থেকে 4 মাস যাবত হালকা করে দাঁত নড়ে, সময়ের অভাবের কারণে আসতে পারছি না, উনি পরামর্শ যাচ্ছেন। 3 থেকে 4 মাস যাবত হালকা করে দাঁত নড়তেছে। আমরা প্রশ্নটা আসছি ম্যাডামের কাছ থেকে। এরপরে আমাদেরকে মিস্টার মোর্শেদুল ইসলাম, তিনি ঢাকা বনশ্রী থেকে তিনি জানতে চেয়েছেন মিরপুর শাখায় ইমপ্ল্যান্ট করা হয় কিনা। আমরাও এই প্রশ্নটি ম্যাডামের কাছ থেকে জানবো। MS মিনহাজ ভাই, তিনি একজন আলেম, একজন মসজিদের খাদেম, মুয়াজ্জিন এবং খুবই ভালো মানুষ এবং রক্তদাতা একজন। তিনি নিয়মিত রক্ত দান করেন, যেটি মানুষের জন্য খুবই উপকারী। মিনহাজ ভাই জানতে চেয়েছেন, আমার মেয়ের বয়স 4 বছর 8 মাস, ওর দাঁতের মাঝে গর্ত হয়ে মাংস দেখা যায়, এখন করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা আমাদের হোসেন ভাই বলেছেন সাউন্ড সমস্যা দেখাচ্ছে, বিষয়টি আমি একটু আমাদের স্পেশালিস্টের দৃষ্টি আকর্ষণ করছি, সাউন্ডে যদি কোনো সমস্যা ঠিক করার জন্য। আমরা 3টি প্রশ্ন ম্যাডামের কাছে দিচ্ছি। আচ্ছা, আমাদেরকে একজন প্রশ্ন করেছে যে 3-4 মাস যাবত দাঁতে নড়ছে, সেক্ষেত্রে কি করার? প্রথমত, দাঁত নড়ার একটি অন্যতম কারণ হচ্ছে আমাদের ডায়াবেটিস। এটা আমাদেরকে প্রথমে জানতে হবে যে ডায়াবেটিস থাকলেও কিন্তু দাঁত নড়ে যায়। যদি আপনাদের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তাহলে আমাদের দাঁত নড়ে যেতে পারে। যদি একসাথে অনেকগুলো দাঁত নড়ে যায় সেক্ষেত্রে আমরা স্পেসিফিক না চিন্তা করে নন স্পেসিফিক চিন্তা করব। এছাড়াও যদি মাড়ির মধ্যে অতিরিক্ত পরিমাণ পাথর জমে যায়, মাড়ি দুর্বল হয়ে যায়, জিঞ্জিভাইটিস বা পেরিওডন্টাইটিস নামক কিছু রোগ আছে মাড়ির, এ ধরনের যদি কোনো রোগ হয় সেক্ষেত্রেও মাড়ি থেকে দাঁতগুলো নড়ে যেতে পারে। সেক্ষেত্রে একত্রে যদি সকল দাঁতে নড়া শুরু হয় তো অবশ্যই আপনাদেরকে কোনো ডেন্টিস্টের কাছে আসতে হবে। সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট প্ল্যান হিসেবে প্রাথমিকভাবে স্কেলিং করে রুট প্ল্যানিং করার চিন্তা করি। রুট প্ল্যানিং করলে সাধারণত যদি কোনো পেরিওডন্টাল লিগামেন্ট বা আমাদের মাড়িতে যে ধরনের লিগামেন্টগুলো আছে সেগুলো যদি ক্ষতিগ্রস্ত থাকে সেগুলো যাতে পুনরুজ্জীবিত হতে পারে সেগুলোর ব্যবস্থা করা হয়। এছাড়াও যদি এই প্রসিডিউরে না হয় সেক্ষেত্রে আমরা পরবর্তীতে সার্জিক্যাল কিছু প্রসিডিউর থাকে সেই প্রসিডিউরে আমরা যেতে পারি। এটা ছিল হচ্ছে আপনার কোশ্চেনের উত্তর যে আপনার যদি দাঁত নড়ে যায় তাহলে অবশ্যই আগে আপনি আপনার মুখের একটা চেক আপ করিয়ে নিতে পারেন, দেন আপনি চিন্তা করতে পারেন। আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে অবশ্যই আপনার ডায়াবেটিস কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। এছাড়া দ্বিতীয় কোশ্চেন এসছে ইমপ্ল্যান্ট নিয়ে। হ্যাঁ, আমাদের মিরপুর ব্রাঞ্চে এখন ইমপ্ল্যান্ট করা হচ্ছে, আপনারা চাইলে এখানে ইমপ্ল্যান্ট করতে পারেন। সাধারণত দাঁতে ফাঁকা যদি কোনো অংশ থাকে যেখানে দাঁত পড়ে গিয়েছে, দাঁত সেটা রিপ্লেস করা হয়নি, এইসব জায়গাগুলোতে আমরা ইমপ্ল্যান্ট করে থাকি এবং ইমপ্ল্যান্ট বর্তমানে সবথেকে আধুনিক চিকিৎসা দাঁত রিপ্লেসমেন্টের, এবং এটি করলে পার্শ্ববর্তী অন্য কোনো দাঁতের উপর এফেক্ট পড়ে না, কোনো দাঁতকে ক্ষতিগ্রস্ত করা লাগে না এবং এই দাঁতের স্ট্রেংথ ডিউরাবিলিটি অন্যান্য যে কোনো চিকিৎসার তুলনায় আরও বেশি থাকে। তৃতীয় কোশ্চেন এসেছে দাঁতের মাঝে গর্ত হয়ে মাংস দেখা গিয়েছে। দাঁতের মাঝে গর্ত হয়ে, দাঁতের মাঝে সাধারণত কোনো আমাদের মাংসর কোনো অংশ থাকে না, এটা আমাদের থাকে নার্ভ। যদি দাঁতের মধ্যে গর্ত হয়ে এই মাংস দেখা যায় মনে হয় তাহলে মনে করতে হবে যে নার্ভটা একটি পাল্প পলিপ হয়েছে। পাল্প পলিপ বলতে বোঝাচ্ছে নার্ভটা হচ্ছে ইনজিউর্ড হয়ে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সেটা ফুলে গিয়েছে। এ ধরনের জায়গায় যদি আপনি টাচ করেন কোনো কিছু দিয়ে তাহলে অনেক বেশি রক্ত পড়তে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আমাদের কাছে আসতে হবে। নর্মালি এ ধরনের চিকিৎসায় আমরা রুট ক্যানেল প্রেসক্রাইব করে থাকি। রুট ক্যানেল করতে হবে এবং দাঁতটাকে আমাদেরকে সংরক্ষণ করার ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ। সম্মানিত আমাদের মিনহাজ ভাইয়ের উদ্দেশ্যে বলি, যেহেতু আপনার মেয়ের বয়স বলেছেন মাত্র 4 বছর 8 মাস এবং ডক্টর যেটি বললেন যে আমাদের ওই যে দাঁতের ভিতরে কিন্তু কোনো মাংস থাকে না, নার্ভ থাকে। তো যেহেতু আপনি নার্ভটাই সম্ভবত মাংস হিসেবে বুঝে নিয়েছেন, তার মানে সেটি ফুলে গিয়েছে, এটি খুব কষ্টর একটা ব্যাপার। আপনার বাচ্চাটি কষ্ট পাচ্ছে মনে হয়। তা আপনি যদি সম্ভব হয়
অবশ্যই একজন বিডিএস ডিগ্রিধারী ডেন্টিস্টের কাছে নেবেন। এটি নিরাময়যোগ্য একটি সমস্যা। জি। অবশ্যই ইনশাআল্লাহ আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। অবশ্যই। আর বাচ্চার বয়স যদি কম থাকে সেক্ষেত্রে আমরা রুট ক্যানাল থেরাপিটা বাচ্চাদের জন্য না করে বাচ্চাদের জন্য নরমালি আমরা পালপোটমি বা পালপেক্টমি নামক চিকিৎসা করে থাকি। এটার মাধ্যমে বাচ্চা ব্যথামুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং দাঁতের মধ্যে খাবারও জমবে না। ধন্যবাদ। সম্মানিত দর্শক, সত্যি আমরা অনুপ্রাণিত। আমাদেরকে যারা এখন পর্যন্ত একেবারে প্রথম থেকে শুরু করে দেখছেন, আসলে আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আর আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যদি এতটুকু হলেও আপনাদের সেবা এবং উপকার করতে পারি তাহলে আমাদের সার্থকতা। আমরা চাই না কেউ দাঁতের অসুস্থতা নিয়ে আমাদের কাছে আসুক। আমরা চাই পরিচ্ছন্ন মুখে সুন্দর হাসিতে আমাদের কাছে আসুক, আমরা একটি হাসিময় জীবন উপভোগ করি। তারপরেও কেউ যদি দাঁতের সমস্যায় ভোগেন, আমরা তো আছি। ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার, বনশ্রী প্রধান শাখা, মিরপুর শাখা এবং উত্তর শাখা, বছরে ৩৬৫ দিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত। আমাদেরকে দেখছেন মেসার্স সাজ্জাদ ট্রেডার্স। সাজ্জাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সেই প্রথম থেকে দেখছেন। আপনি একজন অনেক গুণী, বিচক্ষণ এবং ভালো মানুষ। মানুষের সাথে ভালো সৌজন্যমূলক ব্যবহার আপনাকে আরও মানবিক এবং ভালো করবে, আমরা এই আশাই ব্যক্ত করছি। খুবই ভালো মানুষ। আমাদেরকে দেখছেন মিস্টার দেশ ইসলাম জুয়েল, একজন বিচক্ষণ ভালো তরুণ উদ্যোক্তা এবং প্রিন্টিং জগতে একজন আইডল। দেশ ইসলাম জুয়েল দেশ প্রিন্টার্সের মালিক, আপনাকে অনেক ধন্যবাদ। তিনি পল্টন থেকে দেখছেন, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদেরকে মিস্টার জসিম উদ্দিন আহমেদ দেখছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার শততম ব্যস্ততার মাঝেও আমাদেরকে দেখছেন সেই প্রথম থেকে, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদেরকে তারেক জামিল দেখছেন এবং আমাদের জন্য দোয়া এবং ভালোবাসা প্রার্থনা করেছেন। আমাদেরকে কিছু প্রশ্ন এসেছে। এবারের প্রশ্নটি হচ্ছে, এতক্ষণ তো শুনলেন যে দাঁতের সমস্যা, মাড়ির সমস্যা, রক্ত পড়া। এখন প্রশ্ন এসেছে যে কিভাবে মাড়ির যত্ন নিব এবং মাড়ির যত্ন নিলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। জি, মাড়ির যত্নটি কিভাবে নিব? আমরা কিন্তু ঘরে বসেই মাড়ির অনেকটা যত্ন করে নিতে পারি। প্রথমত আমাদের মাড়ির যত্নের জন্য সবথেকে বেশি জরুরি হচ্ছে প্রপার ব্রাশিং অ্যান্ড ফ্লসিং। আমাদের ব্রাশটা করতে হবে ঠিকমতো এবং প্রপার ফ্লসিং করতে হবে। আমরা অনেক সময় ফ্লসিং এর পরিবর্তে দুই দাঁতের মাঝখানে যখন খাবার জমে যায় তখন আমরা সেক্ষেত্রে আমরা টুথপিক বা কোনো কাঠের টুকরো দিয়ে সেই জায়গাটা পরিষ্কার করি। এই আমাদের অভ্যাস থেকে বের হয়ে আসতে হবে। যখনই আপনারা টুথপিক ব্যবহার করবেন দুই দাঁতের মাঝখানের গর্তটা বা অংশটা বেড়ে যাবে। ওখানে যে অ্যালভিওলার বোন এবং আমাদের যে মাড়ির অংশ থাকে সেই অংশটা ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের ফাঁকা অংশটা কিন্তু আরো বেড়ে যায়। সুতরাং দুই দাঁতের মাঝখানে আমাদেরকে অবশ্যই ফ্লস করতে হবে, প্রপার ব্রাশ করতে হবে। এছাড়া আমরা মাউথ ওয়াশ ব্যবহার করতে পারি। মাউথ ওয়াশ ব্যবহার করলে মুখের যত ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াগুলো দূরীভূত হয়, মুখের দুর্গন্ধ দূরীভূত হয়। এছাড়া মাঝে মধ্যে আমরা লবণ পানি দিয়ে কিন্তু কুলকুচ করতে পারি। সল্ট ওয়াটার আমাদের মুখের জন্য খুবই ভালো। এটি আমাদের গামকে শুধু হিল করতে সাহায্য করে না, আমাদের একটা ব্যাকটেরিয়া মুক্ত মুখকে প্রদান করে এবং এটার কোনো সাইড ইফেক্টও কিন্তু খুব একটি নাই। এছাড়া আমরা মুখের পরিচর্যার জন্য আমরা নিয়মিত অবশ্যই ডাক্তারকে দেখাবো এবং আমার পার্শ্ববর্তী আর কোনো রোগ আছে কিনা সেই রোগেরও একটা স্ক্রিনিং কিন্তু করতে হবে। এই গেল আমাদের বাসায় আমরা কিভাবে মুখের যত্ন নিতে পারি। ধন্যবাদ ম্যাডাম, খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। আমরা যদি এই বিষয়গুলো ফলো করি, আশা করি আমাদের মুখ ও দাঁতের সুরক্ষা নিয়ে আর চিন্তিত হতে হবে না। আরেকটি বিষয়ে সম্মানিত দর্শকদের জ্ঞাতার্থে বলে রাখি যে আপনার দাঁতের সাথে কিন্তু শরীরের অনেক কিছুরই সম্পর্ক আছে। যেমন আমরা যদি দাঁত যদি ভালো না থাকে তাহলে ঠিকমতো আমরা খাইতেও পারবো না, চিবুতে পারবো না। আমরা যদি ঠিকমতো চিবুতে না পারি, আমাদের খাদ্যে বদহজম হবে। বদহজম হলে কিন্তু অন্যান্য অনেক সমস্যা দেখা যাবে। তাহলে আপনাকে সুস্থ থাকতে গেলে অবশ্যই মুখ ও দাঁতের সুরক্ষা নিশ্চিত করে দাঁতের চিকিৎসা নিশ্চিত করতে হবে। আমাদেরকে দেখছেন অনেক দূর দূরান্ত থেকে দেখছেন, আসলে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মরিয়ম জান্নাত ময়না ম্যাডাম, তিনি ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেডের একজন সিনিয়র মেডিকেল অফিসার এবং খুবই ভালো মানবিক একজন ডক্টর। ইতিমধ্যেই উনি বেশ প্রশংসিত হয়েছেন মানুষের দাঁতের সেবা নিশ্চিত করে। মিজানুর রহমান মিজান ভাই দেখছেন সুদূর গাজীপুর থেকে, দিনাজপুরের কৃতি সন্তান, আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমাদেরকে দেখছেন মিস্টার মেহেদি হাসান রিয়াদ, সুদূর রামপুরা থেকে। এমডি মাহমুদুল্লাহ হোসেন রিয়াদ আমাদেরকে দেখছেন, অসাধারণ, আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদেরকে আরো অনেকেই দেখছেন যাদের প্রতি আমাদের ভালোবাসা অফুরন্ত। আরেকটি প্রশ্ন এসেছে আমাদের সম্মানিত দর্শকদের থেকে,
যে প্রতিদিন ঠিকমতো দাঁত ব্রাশ করার পরেও কেন রক্ত পড়ে? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ম্যাডাম। প্রতিদিন ব্রাশ করার পরও দেখা যায় অনেক সময় দাঁতে থেকে কিন্তু রক্ত পড়ে। সেক্ষেত্রে আমাদেরকে আগে জানতে হবে যে আমার রক্ত কেন পড়ছে। অনেক সময় দেখা যায় যে মাড়িতে কোনো ট্রমাটিক ইনজুরি যদি হয়ে থাকে, কালে কামড় পড়লে কখনো কখনো সেখান থেকে কেটেও কিন্তু রক্ত পড়ে এবং এটা আমরা বুঝতে পারি না। এই সকল কারণে আমাদের মাড়ি থেকে রক্ত পড়ে। এছাড়া মাড়ির কোনো রোগ হলেও কিন্তু মাড়ি ফুলে যায় এবং রক্ত পড়ে। সুতরাং ব্রাশ করলেও দেখা যাবে যে আপনারা যদি পুরোপুরি চিকিৎসাটা চান, যে সলিউশন চান যে কি সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে নিকটস্থ ডাক্তারের কাছে আসতে হবে এবং জেনে নিতে হবে যে আপনার কি সমস্যাটা হচ্ছে। ধন্যবাদ, খুবই সুন্দর করে বললেন ম্যাডাম। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে এসেছে, সম্মানিত দর্শক জানতে চেয়েছেন। এটি আমার মনে হয় আমাদের শতকরা 30-40% মানুষেরই হয়ে থাকে যে মুখে দুর্গন্ধ হয় কেন? এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট, প্লিজ। মুখে দুর্গন্ধ আমাদের দেখা যায়, আমরা প্রায়ই অনেকে আমাদের কাছে এসে বলে যে সে তার মুখে পরিচর্যা করছে, ব্রাশ করছে, কিন্তু তারপরও মুখে কিছুক্ষণ পরপরই গন্ধ হয়ে যাচ্ছে। দুর্গন্ধ কেন হচ্ছে? হ্যালিটোসিসের অন্যতম কারণ হচ্ছে মুখে যদি কোনো মুখ গহ্বরে যদি কোনো ওরাল ক্যারিজ থাকে বা ক্যাভিটি থাকে, কোনো দাঁতে যদি ক্যাভিটি থাকে, তাহলে দেখা যায় লং টার্ম থাকার কারণে সেখানে খাদ্যদ্রব্য জমে পচে সেখানে মুখে একটা গন্ধ করে। সেক্ষেত্রে আমাদের যদি এই ধরনের কোনো ক্যারিজ থাকে, সেই ক্যারিজের চিকিৎসা করতে হবে, আইদার ফিলিং করে ফেলতে হবে অথবা রুট ক্যানেল বা যে কোনো আমাদের ট্রিটমেন্ট প্রয়োজন সেই ট্রিটমেন্ট করতে হবে। এছাড়া মুখ দুর্গন্ধ হওয়ার আরও অনেকগুলো কারণের মধ্যে আরেকটি কারণ হচ্ছে অ্যাসিডিটি। যদি আমাদের অ্যাসিডিটি থাকে, সেই অ্যাসিডিটির কারণে জিআরডির কারণে মুখে একটা টক টক ভাব চলে আসে এবং এই বদ হজমের কারণে মুখও কিন্তু দুর্গন্ধ হয়ে যায়। এছাড়া যাদের ডায়াবেটিস আছে অনেক দিন ধরে এবং ডায়াবেটিসটি কন্ট্রোলে থাকে না, তাদেরও কিন্তু মুখের মধ্যে গন্ধ হতে পারে। মুখের দুর্গন্ধের জন্য আমরা সাধারণত মাউথওয়াশ ব্যবহার করতে বলি। মাউথওয়াশ ব্যবহার করলে মুখে দুর্গন্ধ নির্মিত হয়। এছাড়া যে সকল কারণে আমাদের মুখে দুর্গন্ধ হচ্ছে, যেমন আমাদের যদি অ্যাসিডিটি থাকে সেক্ষেত্রে আমাদের অ্যাসিডিটির চিকিৎসা করতে হবে। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস আমাদেরকে কন্ট্রোলে রাখতে হবে। মুখের মধ্যে ক্যাভিটি থাকলে অথবা আক্কেল দাঁত উঠছে, ঠিকমতো উঠতে পারছে না, সেখানে আক্কেল দাঁতের চারপাশে খাদ্যকণা জমেও কিন্তু অনেক সময় মুখে দুর্গন্ধ হয়। এই সকল কাজে ক্ষেত্রে আমাদের আক্কেল দাঁত যদি না উঠতে পারে বা কোনো ধরনের বাধাপ্রাপ্ত হয়, আক্কেল দাঁতটাকে আমাদেরকে সার্জিক্যালি বা যেভাবেই হোক তুলে ফেলতে হবে। আর মুখে অন্যান্য কোনো ক্যাভিটি থাকলে সে ক্যাভিটি ট্রিটমেন্ট করতে হবে। ধন্যবাদ ম্যাডাম, খুবই সুন্দরভাবে, খুবই সহজ এবং সরল ভাবে আমাদেরকে জানাচ্ছেন ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেড মিরপুর শাখার সম্মানিত মেডিকেল অফিসার ডক্টর নিগারা মঈন। ম্যাডামকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ বরাবরই দিচ্ছি, তার কারণ হচ্ছে ওনার বলার ভাষা আমার মনে হয় এত সহজ হচ্ছে যে পেশেন্টরা এবং আমাদের সম্মানিত দর্শকরা খুব সহজেই বুঝতে পারছেন। যেহেতু শেষে একটা বিষয় এসেছে আক্কেল দাঁত, আমি আক্কেল দাঁত সংক্রান্ত আমার একটা ব্যক্তিগত প্রশ্ন, যে আক্কেল দাঁত কত বছর বয়স থেকে উঠা শুরু করে? মানে আমি জানি যে এই দাঁতটা যখন আসে অনেকে তীব্র ব্যথা অনুভূত হয়, কত বছর বয়স থেকে আসে এবং লাস্ট কত বছর বয়স পর্যন্ত এটা বের হতে পারে এবং এর ব্যথা হওয়ার কারণ কি? আক্কেল দাঁতের বর্তমানে আধুনিকভাবে, আগে আমরা জানতাম যে আক্কেল দাঁত হচ্ছে আমাদের সব থেকে শেষের দাঁত। এটি আস্তে আস্তে সাধারণত 18 বছর থেকে 25 বছরের মধ্যে দাঁত চলে আসে, কিন্তু বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে 16 বছর বয়সেও আক্কেল দাঁত অনেকের চলে আসছে। সেক্ষেত্রে আমাদের আবহাওয়াজনিত কারণে হতে পারে। এবং নর্মালি আক্কেল দাঁত যখন আসবে, আক্কেল দাঁত আসার সময় অনেক সময় পেশেন্টের প্রচণ্ড ব্যথা হয়, কারণ আমাদের আক্কেল দাঁত যদি সঠিক সময় না আসে তার আগে চলে আসে, যেমন 16 বছর বা 17 বছর আসার চেষ্টা করে, সেই সময় আমাদের মাড়িটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্পেস বা জায়গা থাকে না, সেই সামনে দাঁতকে প্রেশার দিতে পারে এবং তার কারণে ব্যথা হয়। এবং আক্কেল দাঁত যদি 25 বছরের মধ্যে না আসে, পরবর্তীতেও কখনো কখনো দেখা যায় 30, 29, 30-এও আসতে পারে। সে যদি প্রপার অক্লুশনে থাকে, সঠিক স্পেস পায়, তাহলে হয়তো বা আসতে পারে। কিন্তু বর্তমানে দেখা যায় বেশিরভাগ দাঁতই আক্কেল দাঁত স্পেস না পাওয়ার কারণে একটু বাঁকাভাবে আসতে যায়, যে নিজেরও ক্ষতি করে, নিজেও আসতে পারে না, সাথে সাথে পাশের দাঁতটাকেও ক্ষতি করে, পাশের দাঁতে ক্যারিজ সৃষ্টি করে ফেলে। নর্মালি দেখা যায় দুইটা দাঁতের কম্বিনেশনে ব্যথা হয়ে পেশেন্টরা আমাদের কাছে আসেন। সেক্ষেত্রে কি ম্যাডাম ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেডে আক্কেল দাঁত তুলতে গিয়ে পেইনলেস সার্ভিস আছে কিনা, যে ব্যথা মুক্ত দাঁত তোলা? আক্কেল দাঁত তুলতে গেলে অবশ্যই ব্যথামুক্ত সার্জারি আছে।
আমরা সাধারণত যে অপারেশনগুলো করে থাকি সার্জিক্যাল প্রসিডিউর, এটি আমরা পুরোপুরি করে থাকি হচ্ছে ব্যথামুক্তভাবে। তার জন্য আমরা লোকাল অ্যানেস্থেশিয়ার মাধ্যমেও করতে পারি। কোনো কোনো ক্ষেত্রে যে সকল পেশেন্টরা কোঅপারেট করতে পারেন না, যেমন যারা হচ্ছে ফিজিওলজিক্যালি ভাবে বা ফিজিক্যালি ফিট না, তাদের জন্য আমাদের কিন্তু পুরোপুরি অজ্ঞান করার মাধ্যমেও কিন্তু আক্কেল দাঁত তোলার ব্যবস্থা আছে, এবং এটাও করা হয় খুবই অল্প সময়, কিন্তু এই কাজটি করা যেতে পারে। ধন্যবাদ। সম্মানিত দর্শক, সম্পূর্ণ পেইনলেস সার্ভিসের জন্য ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেড বনশ্রী প্রধান শাখা, মিরপুর শাখা এবং উত্তরা শাখা এক এবং অদ্বিতীয় বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যেই আপনাদের মন জয় করেছে, এবং এই প্রতিষ্ঠানটি তৈরি করতে আপনাদের ভালোবাসার জায়গায় এনে দিতে যেই ব্যক্তিটি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, যিনি একান্তভাবে ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার করার জন্য প্রত্যয় ব্যক্ত করেছেন এবং ইউরোপ আমেরিকার মতো সার্ভিস আমাদের দেশে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, তিনি আমাদের সবার প্রিয় স্বাস্থ্যবন্ধু, আমাদের চেয়ারম্যান ডক্টর আনোয়ার ফরাজি ইমন স্যার, যিনি আমাদেরকে এখন সুদূর ইটালি থেকে দেখছেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। স্যার আমাদেরকে দেখছেন, আমরা অনুপ্রাণিত হচ্ছি। আপনার মতো মানুষের কারণেই বাংলাদেশে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেখান থেকে মানুষের মুখ ও দাঁতের সুরক্ষায় কাজ করে দেওয়া হচ্ছে এবং সম্পূর্ণ পেইনলেস সার্ভিস। আমরা আশা করি এবং আমরা প্রত্যয় ব্যক্ত করছি আপনার সহযোগিতায়, আপনার ভালোবাসায় আমরা সারা বাংলাদেশে ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারের শাখা করে মানুষের মুখ ও দাঁতের সুরক্ষা নিশ্চিত করব। আমাদেরকে মিস্টার আলমগীর হোসেন রনি ভাই দেখছেন, একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন ভালো মানুষ, একজন তরুণ উদ্যোক্তা। তিনি লিখেছেন, আলোচনা থেকে অনেক কিছু শেখা যায়। আপনাকে ধন্যবাদ। জে এম জাকির হোসেন সুদূর দিনাজপুর থেকে দেখছেন, সুন্দর হচ্ছে, আপনাকে ধন্যবাদ। আবুল বাশার শেখ আমাদেরকে দেখছেন মাহবুবুর রহমান খান, এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার একটি প্রশ্ন করেছেন, ব্রাশ করার সঠিক পদ্ধতি কি এবং কখন করা উত্তম? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ম্যাডাম, প্লিজ। ব্রাশ করা নিয়ে আমাদের মধ্যে কিছু মিথ আছে, আমি আগে মিথগুলো আপনাদের সাথে আলোচনা করতে চাই। মিথের মধ্যে আছে যে ব্রাশ করার সময় দাঁতগুলোকে ব্রাশ করে সাদা করে ফেলতে হবে, ব্রাশ করার সাথে সাথে মুখটা কুলি করতে হবে, ঘুম থেকে উঠেই আগে আমাদের ব্রাশ করতে হবে। সাধারণত এই তিনটা কাজ আমরা প্রতিনিয়ত সবাই করে থাকি, কিন্তু ব্রাশ করার যদি সঠিক পদ্ধতি আমাদেরকে জিজ্ঞাসা করেন, সেক্ষেত্রে আমরা বলি ব্রাশ দিনে দুবার করতে হবে, এবং সকালবেলা ঘুম থেকে উঠে নয়, সকালবেলা আমরা খাবার ব্রেকফাস্ট করার পরে আমরা ব্রাশটা করব, এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে আমরা ব্রাশটা করব। কেন আমরা খাবার পরে করতে চাচ্ছি? সাধারণত আমাদের পেস্টের মধ্যে অনেক ইনগ্রিডিয়েন্ট থাকে, তার মধ্যে একটি কমন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ফ্লুরাইড। এই ফ্লুরাইডটি আমাদের দাঁতের এনামেলের সাথে মিশে আমাদের এনামেলকে শক্ত করে, এটিকে ক্যারিস হতে বাঁচায় এবং আমাদের দাঁতের সুরক্ষা প্রদান করে। যখন পেস্টের মধ্যে আমাদের এই উপাদানটি থাকে, যখন আমরা ব্রাশ করি, ব্রাশের সাথে সাথে কিন্তু পেস্টটা আমাদের মুখে থাকে, সাথে সাথে যদি আপনারা কুলি করে ফেলেন তাহলে কিন্তু এই পেস্টটা বাইরে চলে গেল। এটি কিন্তু আপনার দাঁতে কার্যক্রম হওয়ার জন্য বা কাজ করার জন্য কিন্তু খুব একটা সময় পেল না। এজন্য আমরা বলি যে আপনারা যখন ব্রাশ করবেন, ব্রাশ করার পর অন্তত 10 মিনিট আপনারা পানি ব্যবহার করবেন না। দরকার হলে মুখের মধ্যে যে ফেনাটা আছে সেই ফেনাটা স্পিট আউট করে ফেলুন বা থুতু দিয়ে ফেলে দিন, তারপর 10 মিনিট পর তারপর আপনারা কুলি করেন। আর খাবারের আগে আসলে ব্রাশ করার থেকে খাবারের পরে ব্রাশ করাটা আমাদের বেশি কার্যকরী, কারণ খাবারের পরে আমাদের যে মুখে খাদ্যকণাগুলো জমে থাকে সেগুলো ব্রাশের মাধ্যমে যদি সব বের হয়ে যায়, তার পরবর্তীতে সময় কিন্তু আমাদের মুখে কোনো ক্যাভিটি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর রাতে ঘুমানোর পর সকালবেলা আলটিমেটলি আমরা যখন রাতে ঘুমানোর আগে ব্রাশ করে ঘুমাই, তখন কিন্তু আমাদের মুখে ব্যাকটেরিয়া থাকছে না, সকালবেলা পর্যন্ত আমাদের ব্যাকটেরিয়া থাকছে না। সুতরাং এটা হচ্ছে আমাদের সাজেশন, আপনারা যখনই ব্রাশ করবেন রাতে ঘুমানোর আগে ব্রাশ করবেন এবং সকালবেলা খাবার পর ব্রাশ করবেন, এবং ব্রাশ করার সময় অবশ্যই নরম ব্রিসল সহ ব্রাশগুলো ব্যবহার করবেন, যাতে তা মাড়ির কোনো ক্ষতি করতে না পারে। ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। এবং চেয়ারম্যান স্যারকে অনেক ধন্যবাদ। চেয়ারম্যান স্যার লিখেছেন, সুন্দর অনুষ্ঠান হচ্ছে, মাশাআল্লাহ। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আমরা কৃতজ্ঞতা বোধ করছি। আমাদেরকে আরো প্রশ্ন আসছে, অনেকেই দেখছেন। একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি ম্যাডামের কাছে করতে চাই, যে আমাদের যেই রোগগুলো মানুষের মাধ্যমে বা মানুষের রক্তবাহিত রোগ, যেই রোগগুলো ছড়ায়, যেমন আমরা যদি বলি হেপাটাইটিস বি, সি
অথবা এইচআইভির মতো রোগ, যেগুলো আসলে মানুষের রক্ত থেকে ছড়ায়, সুচ থেকে ছড়ায়, আমাদের একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়ায়, এই রোগগুলো কি ডেন্টাল সেক্টর থেকে, ডেন্টিস্টদের থেকেও কি বা ছড়ানোর কোনো সম্ভাবনা আছে কিনা? জি, এইটা হচ্ছে আমাদের একটা খুবই কনসার্নিং এর কিন্তু একটা জায়গা। যদি আমরা বলতে চাই যে এটা ছড়াতে পারে কিনা, এটা যেহেতু কন্টামিনেশন এবং এটা কিন্তু রক্তের মাধ্যমেই ছড়ায়, তো এটা কিন্তু আমাদের ডেন্টাল প্রতিষ্ঠান থেকে বা ডেন্টাল যে আমাদের চেম্বারগুলো আছে সেখান থেকে সব থেকে বেশি ছড়ায়। কারণ আমরা যখন মুখে কাজ করি, প্রত্যেকটা পেশেন্টের মুখের কাজ হচ্ছে রক্তের সাথে সম্পর্কযুক্ত। সম্পৃক্ত। তো তখন দেখা যায় যদি কোনো পেশেন্টের হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি থাকে, সাথে এই ধরনের রোগীকে আমরা যে ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে ব্যবহার করছি, সেম ইনস্ট্রুমেন্ট যদি আমরা অন্য কোনো পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করে ফেলি মনের ভুলে বা অনিচ্ছাকৃত বা যেভাবেই হোক, সেক্ষেত্রে অবশ্যই সেই পেশেন্টটিও কিন্তু এক্সপোজার হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কিভাবে এটা থেকে মুক্তি পেতে পারি? যেহেতু হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি একটি ভয়ঙ্কর ধরনের একটা জীবাণু, এই জীবাণুকে সচরাচর আমরা সঠিকভাবে যদি পরিষ্কার না করতে পারি, এটি কিন্তু আমাদের ইনস্ট্রুমেন্টে রয়েই যায়। সেক্ষেত্রে আমরা ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এ ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা সেপারেট ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, এবং সেই ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার সাথে সাধারণত আমরা ওয়ান টাইম ইউজ করি, আর যদি ওয়ান টাইম ইউজ নাও হয় সেটাকে আলাদা করে আবার অটোক্লেভের মাধ্যমে পরিষ্কার করে নিতে হয়, নতবা এই জিনিসটা কিন্তু আরেকটা পেশেন্টের কাছে ছড়িয়ে যেতে পারে। ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারে কি এরকম স্টেরিলাইজেশন বা অটোক্লেভের মাধ্যমেই তো জি, জীবাণু মুক্ত করেই আমরা ইউজ করা হয়, জি, তাই না? আমাদের ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ লিমিটেডের প্রত্যেকটি শাখায় অটোক্লেভের জন্য আলাদা একটি জায়গা আছে। এটা শুধু পেশেন্ট হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি নয়, প্রত্যেকটি পেশেন্টের জন্য আমরা এই একটা প্রোটোকল মেনটেন করার চেষ্টা করি, যেই প্রোটোকলে একটি পেশেন্ট যেই ইনস্ট্রুমেন্ট ব্যবহার গরম। করবে সেম ইনস্ট্রুমেন্ট কিন্তু আরেকজন পেশেন্ট যাতে না পায়, এবং এই একজন পেশেন্ট আমাদের চেম্বারে ঢোকার পর সেই চেম্বারটাকে পুরোপুরি ডিসইনফেকশন করার জন্য যা যা করণীয়, সেই করণীয় কিন্তু আমাদের এখানে করা হয়ে থাকে। ধন্যবাদ ম্যাডাম, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। সম্মানিত দর্শক, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি সুস্থতার জন্যই ডক্টরের কাছে এসেছেন, কিন্তু সেই ডক্টরের চেম্বার থেকেই যদি আপনার শরীরে অন্যের অসুখ, অন্যের ভাইরাস, মরণব্যাধি রোগ আপনার শরীরে ছড়ায়, তাহলে বুঝেন তো বিষয়টা কত কষ্টদায়ক, কত যন্ত্রণাময়। এই বিষয়টি ডক্টর বললেন যে ডেন্টাল সেক্টর থেকেই এই রোগগুলো ছড়ানোর খুবই সম্ভাবনা থাকে, কারণ এখানে কিন্তু সরাসরি দাঁতের কাজ করার সময় রক্ত বের হয়, এবং একজনের জীবাণুযুক্ত ইনস্ট্রুমেন্ট যখন আরেকজনের শরীরে ইউজ করা হবে, তা থেকে রক্তের প্রবাহের মাধ্যমে রোগটি ছড়ানো খুবই স্বাভাবিক। ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেড বনশ্রী প্রধান শাখা, মিরপুর শাখা এবং উত্তরা শাখা সম্পূর্ণ শতভাগ স্টাইলাইজড করেই আমরা অন্যের শরীরে বা রোগীদের শরীরে ইনস্ট্রুমেন্ট ইউজ করি, যেখান থেকে কারো রোগ অন্য কারো শরীরে প্রবাহিত বা সংক্রামিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখবেন। যেখানেই যাচ্ছেন, যেখানেই চিকিৎসা নিচ্ছেন, খেয়াল করবেন আপনার যে ইনস্ট্রুমেন্টটি ইউজ হচ্ছে আপনার শরীরে, সেটি কি শতভাগ স্টেরিলাইজেশন করা কিনা, জীবাণুমুক্ত করা কিনা। ধন্যবাদ, তাই না ম্যাডাম? অবশ্যই আমাদের এটি জীবনের একটি বিশাল অংশ হিসেবে রয়েছে। ধন্যবাদ। আমাদেরকে আলহামদুলিল্লাহ এখন অনেকজন দেখছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। আমাদেরকে দেখছেন মিস্টার মাহবুবুর রহমান খান, রাব্বিনা কেয়া, মিরপুর থেকে। রাব্বিনা কেয়া অনেকদিন পর পেলাম, অনেক ভালো লাগছে। আমাদের এক্স কলিগ, ফরাজি ডেন্টালের সাথেই এখনো যিনি জড়িয়ে আছেন। সোহাগ হোসেন নাজমুল দেখছেন রামপুরা থেকে। এমডি তরিকুল ইসলাম দেখছেন, মিস্টার হাফেজ মাওলানা তরিকুল ইসলাম। এমডি সোহাগ হাসান রাজ দেখছেন। মোজাম্মেল ভুইয়া দেখছেন। মোজাম্মেল ভুইয়া ভাই, আপনাকে ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে দেখছেন। মহসিন মানিক দেখছেন সুদূর দিনাজপুর থেকে। মিস্টার মহসিন মানিক, আপনাকে অনেক ধন্যবাদ। একটা প্রশ্ন এসেছিল, আমরা ইতিমধ্যেই যে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, আশা করি পেশেন্ট মনে হয় সময় দেখেননি। দাঁত থেকে রক্ত বের হয়, এর কারণ কি জানতে পারলে অনেক হেল্প হতো। সম্মানিত দর্শক, আমরা ইতিমধ্যেই এই প্রশ্নের উত্তরটি কয়েকবার দিয়েছি আমাদের লাইভ প্রোগ্রামে। তারপরেও যেহেতু সময় খুবই সংকীর্ণ, এবং সম্মানিত দর্শক, আমাদের ডক্টর নিগারা মঈন, উনি বসেন ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার মিরপুর শাখায় শুক্রবার বাদে বাকি সপ্তাহে 6 দিন বিকেল 3টা থেকে রাত 11টা পর্যন্ত। ওনার ইতিমধ্যে প্রায় 5-6 জন রোগী জমে গেছেন। উনি এখন রোগীদের সেবা প্রদান করবেন। আমরা আপনাদের সাথে নিয়ে এগুতে চাই অনেক দূর। সুস্থ, পরিচ্ছন্ন, সুন্দর
হাসিময় একটি বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার। যেহেতু আমাদের পেশেন্ট মনে হয় একটু পরে আসছেন, আবার যদি একটু বলতেন দাঁত থেকে রক্ত বের হওয়ার কারণ কি, শেষ পর্যায়ে আর কি। দাঁত থেকে রক্ত পড়ার জন্য অন্যতম কারণ হচ্ছে যদি আপনার মুখটা পরিষ্কার না থাকে। মুখের পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই জরুরি। যদি মুখের মধ্যে প্লেক, ক্যালকুলাস, টার্টার এ ধরনের ময়লা আবর্জনা যদি জমে যায়, যেটা আমরা খেতে গেলে প্রায় সকলেরই কিন্তু জমে, এবং ব্রাশের মাধ্যমে অনেক সময় দেখা যায় পুরোপুরি পরিষ্কার না করার কারণে এটি আমাদের মাড়ি এবং দাঁতের মাঝখানে জমে মাড়িকে ক্ষতিগ্রস্ত করে। এইটি অন্যতম প্রধান কারণ, যেটার কারণে আমাদের মাড়ি থেকে রক্ত পড়ে। এছাড়া আমাদের কিন্তু মাড়ির থেকে রক্ত পড়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে যদি আপনার ভিটামিনের ডেফিসিয়েন্সি থাকে। আমরা জানি ভিটামিন সি আমাদের গাম হিলিংয়ের জন্য খুব জরুরি। সুতরাং ভিটামিন সি, ভিটামিন কে এবং ভিটামিন ডি এর অভাবেও কিন্তু অনেক সময় মুখ থেকে রক্ত পড়তে পারে। এছাড়া মুখ থেকে রক্ত পড়ার জন্য অন্যতম আরও কিছু কারণের মধ্যে আরেকটি হচ্ছে ডায়াবেটিস। যদি আপনার ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, তার কারণে কিন্তু আপনার মাড়িটা ফুলে যেতে পারে। আপনার জিঞ্জিভাইটিস এবং পেরিওডন্টাইটিস নামক কিছু রোগ আছে, যে রোগগুলো হলে আপনাদের মাড়ি থেকে রক্ত পড়তে পারে। সুতরাং এই সকল কারণগুলোতেই আমরা মেনলি রক্তপাত পাই। আর কিছু ফিজিওলজিক্যাল কারণ আছে, যেমন ব্লিডিং ডিসঅর্ডার, কারো যদি থ্যালাসেমিয়া থেকে থাকে বা অন্যান্য কোনো রক্তের রোগ থাকে বা রক্ত থিন থেকে থাকে, যে হার্টের কোনো সমস্যা আছে, সে ব্লাড থিনার খাচ্ছে, কোনো মেডিসিন খাচ্ছে, তার কারণেও কিন্তু মাড়ি থেকে রক্ত পড়তে পারে। সুতরাং অন্যান্য মেডিকেল কন্ডিশনের ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে সতর্ক থাকব, এবং ডেন্টাল কন্ডিশন যেগুলো আছে সেগুলোর জন্য আমরা অবশ্যই নিকটস্থ কোনো ডাক্তারের কাছে, ডেন্টাল সার্জনের কাছে অবশ্যই দেখাবো। ধন্যবাদ ম্যাডাম, সত্যি খুব ভালো লাগছে ম্যাডামের কথা বলার স্টাইল, আপনি পেশেন্টকে বোঝানো রিয়েলি খুবই ভালো। আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে এসেছি। আমরা এখন আমাদেরকে দেখছেন মিস্টার পিয়াস উৎস, ইন্ডিয়া থেকে দেখছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ফরাজি পরিবারের একজন। ফয়সাল কবির রুবেল সাহেব দেখছেন সুদূর যশোর থেকে, আপনাকে অনেক ধন্যবাদ। ফরাজি ডেন্টালে আপনি সার্ভিস নিয়েছেন এবং আপনি সন্তুষ্টি প্রকাশ করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আমাদের সাথেই সবসময় থাকবেন। আমাদেরকে এমআরএস মাসুদ রানা হিমেল লিখেছেন, অনেক কিছু জানতে পারলাম, অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনাকেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ফারুক অ্যান্ড আফিয়া ফার্নিচার আমাদেরকে দেখছেন, আপনার আফিয়া ফার্নিচারের উত্তরোত্তর সফলতা এবং সমৃদ্ধি কামনা করছি। নাজমুল হাসান দেখছেন আমাদেরকে অনেক দূর থেকে, নাজমুল হাসান অনেক ধন্যবাদ। আমিনুল মন্ডল দেখছেন দিনাজপুর থেকে। মেরিনা আক্তার মুনমুন আমাদের মেডিকেল অফিসার, ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেড উত্তরা শাখা থেকে, একজন মানবিক মানুষ, একজন মানবিক ডক্টর, খুবই ভালো ডক্টর, যিনি এমন কোনো পেশেন্ট নেই যিনি সার্ভিস দিয়ে সন্তুষ্টি আদায় করে না দেন, এত ভালো সার্ভিস দেন। মেরিন আপু, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সোহাগ হোসেন নাজমুল থ্যাংক ইউ জানিয়েছেন। আরো যারা দেখছেন সবার নাম হয়তো বা আমি বলতে পারিনি, অনেকের নামই ছুটে গিয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আর পরিশেষে আপনাদের সবার প্রতি বিনয়ের সাথে অনুরোধ, একটি হেলথ টপিকস বা ব্রাশ করার বিষয়েও একটা বিষয় আছে, যেটি ম্যাডামকে আমি জানতে চাবো শেষ পর্যায়ে, যে কতদিন পর পর ব্রাশ এবং পেস্ট চেঞ্জ করলে দাঁত ভালো থাকে, এটি ম্যাডামের কাছে শেষ প্রশ্ন। তার আগে আমি বিদায় নিচ্ছি। আপনাদের সকলের সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করছি। উই কেয়ার, আল্লাহ কিউরস, ফরাজি হসপিটাল দীর্ঘজীবী হোক। মুখ ও দাঁতের সুরক্ষায় ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার দীর্ঘজীবী হোক। এখন ম্যাডামের থেকে জানতে চাবো কতদিন পর পর ব্রাশ এবং পেস্ট পরিবর্তন করা উচিত? সাধারণত আমরা বলে থাকি ব্রাশের ক্ষেত্রে ব্রাশের ব্রিসেলগুলো যদি বাঁকা হয়ে যায় তাহলে সাথে সাথেই আপনারা চেঞ্জ করে ফেলবেন। আর যদি ব্রিসেলগুলো ঠিক থাকে তবুও 3 মাস পর পর আমাদের ব্রাশ পরিবর্তন করা অবশ্যই জরুরি। আর পেস্টের ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা যখন পেস্ট ব্যবহার করবেন, কোনো স্পেসিফিক কোনো ব্র্যান্ডের কথা আমি জানাতে চাচ্ছি না, আপনারা যে কোনো ব্র্যান্ডই যেটাই ব্যবহার করুন না কেন, 40-এর নিচে যারা ব্যবহার করবেন তারা কিন্তু যে কোনো পেস্টই ব্যবহার করতে পারেন। সেটি জেল পেস্টও হতে পারে, হোয়াইট পেস্টও হতে পারে। কিন্তু 40 বছরের ঊর্ধ্বে যারা পেস্ট ব্যবহার করছেন সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনারা হোয়াইট পেস্টটা বেশি ব্যবহার করার চেষ্টা করবেন, এবং এই ধরনের পেস্ট ব্যবহার করবেন যেই পেস্টগুলোতে আমাদের সুগার কন্টেন্ট কম থাকে, তাতে আপনাদের ডায়াবেটিস হওয়ার প্রবাবিলিটি কমে যায়। আর পেস্টের ক্ষেত্রে আপনারা সাধারণত যার যেই প্রবলেম থাকে আমরা সেই প্রবলেম অনুযায়ী পেস্ট প্রেসক্রাইব করে থাকি।
তারপরও নিজের প্রয়োজন অনুযায়ী আপনাদের যদি মনে হয় পেস্ট আপনারা যখন শুরু হবে 3 মাস পর পর পেস্টটাও একটু চেঞ্জ করার চেষ্টা করবেন, কারণ এক এক পেস্টের কার্যকারিতা কিন্তু এক এক রকম থাকে। সুতরাং আপনার যখন সকল কার্যকারিতা চাবো তখন আমরা চেষ্টা করব পেস্টের যে একটা পেস্ট যদি থাকে যেটা আমাদের সেন্সিটিভিটি কমায় সেটা যদি ব্যবহার করি, পরবর্তীতে আমরা চেষ্টা করবো এমন পেস্ট ব্যবহার করতে যে পেস্টটা আমাদের গামটাকে হিলিং করতে সহায়তা করবে। ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা যতটুকু সম্ভব পেরেছি আপনাদের প্রবলেমগুলো বা আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করছি। এছাড়াও আপনাদের যদি আরো কিছু জানার থাকে আমাদের ফেসবুক পেজে আপনারা কষ্ট করে একটি কমেন্ট করতে পারেন বা মেসেজ দিতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনাদের সকল সমস্যার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। উই কেয়ার, আল্লাহ কিওর, মুখ ও দাঁতের সুরক্ষায় ফরাজ ডেন্টাল অ্যান্ড রিসার্চ লিমিটেড দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।